শাসক দল যারা তৃণমূল নেতা তারা ক্ষমতায় আসলো আর গুন্ডামি চালিয়ে গেল, নৈরাজ্য চালিয়ে গেল। বাংলায় বারবার আমরা পোস্টপোল, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পোস্টপোল ভাইলেন্স দেখেছি, আমরা 21-এর ভোট দেখেছি, পঞ্চায়েত নির্বাচন দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে তিনি রিগিং করতে পারবেন না, তিনি ছাপ্পা দিতে পারবেন না। রাহুল গান্ধী একটা পজিটিভ কিছু মানুষের জন্য করুন, তারা তো অনেক কিছু করেছিলেন, A to Z স্ক্যাম। চারটি জেলায় জেলা শাসককে সরিয়ে চেঞ্জ করার কথা বলেছেন ইলেকশন কমিশনার, এবং এই বিষয়টিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এবার লোকসভা নির্বাচন নিরপেক্ষভাবে হবে না, এগুলো সব কিছুই পরিকল্পিত। কি বলবেন সে বিষয়ে? মানুষ ভোট দেবে, ভোট হবে, ভোট গণনা হবে এবং সে ভোটে মানুষ যাকে ভোট দিয়েছে তিনি জিতে আসবেন, এটাই তো নিয়ম, এর বাইরে তো নিয়ম নেই। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য, এত জায়গায় ভোট, আপনি কোথাও দেখেছেন যে ভোটের আগে পরে ভোটের সময় এতজন মারা গেছে, 100 জন মারা গেল, 1000 জন বাড়ি ছাড়া হলো, 200 জনের বাড়ি বাইক দোকান পুড়ে জ্বালিয়ে পোস্টপোল ভাইলেন্স হলো, 10,000 মহিলার উপরে অত্যাচার হলো, সন্দেশখালীর কি হলো, সমস্ত ভোটের ফল, ভোটের শাসক দল যারা তৃণমূল নেতা তারা ক্ষমতায় আসলো আর গুন্ডামি চালিয়ে গেল, নৈরাজ্য চালিয়ে গেল, মহিলার ওপর অত্যাচার, বাড়িঘর জমি লুট, টাকা পয়সা কেড়ে নেওয়া, আর কি হতে পারে? এ যেন একটা ডাকাতদের ভোট দিয়ে ক্ষমতায় আনা, এবং ডাকাতরা ডাকাতি করবে, মানুষ মুখ বুজে কৃতদাসের মতো মহিলারা মানুষরা বাস করছে রাজ্যে, এমন একটা পরিবেশ হয়ে গেছে। সুতরাং এইবারের যে লোকসভা ভোট, আমরা বাংলায় বারবার আমরা পোস্টপোল, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পোস্টপোল ভাইলেন্স দেখেছি, আমরা 21-এর ভোট দেখেছি, পঞ্চায়েত নির্বাচন দেখেছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 98.8% ভোট নিয়ে এই কাউন্সিলর জিতেছিলেন, যার বাড়ি ভেঙে মানুষ মারা গেল। তার মানে কি এই 98.8% লোক তারা কি এই কাউন্সিলরকে ভোট দিয়েছিলেন? দিয়ে ক্ষমতায় এনে 10 জনের প্রাণ গেল, কোটি কোটি টাকার মালিক, 5 কোটি টাকার গাড়ি। আপনারা কি মনে করেন সুস্থ বুদ্ধি কি বলে এটা সম্ভব? বাস্তবে সম্ভব না। শুধু গায়ের জোর, মাসেল পাওয়ার, অর্থের জোর, 2 নম্বরই পয়সা এবং ক্ষমতা। এবং এই জিনিসটা বন্ধ করার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের নরেন্দ্র মোদীর সরকার, সবকা সাথ সবকা বিকাশ। আজকে ভোট হবে, কোনো রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স ছাড়া কারো কিছু করার থাকবে না। পুলিশ হবে একদম কোনো রকম দলদাসের মতো কাজ করবে না, তারা পুলিশের কাজ করবে, প্রশাসনের কাজ করবে, মানুষের ভোটটা দেবে, এবং তাহলে গিয়ে সেই নির্বাচনকে প্রকৃত নির্বাচন বলবো। এবং এইবারে আপনি দেখুন যে WBCS অফিসার যারা প্রমোটি IAS বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছেন, লাস্ট পোস্টিং, তাদের প্রমোশন নেই, তাদের স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, শেষ বয়সে তারা জেলা ম্যাজিস্ট্রেট হয়ে বসে আছেন। এই মানুষগুলোকে নির্বাচন কমিশন এসেই বুঝিয়েছেন যে এরা হলেন দলদাস, এরা ভোট করবে, আরও হবে ভোটের, প্রত্যেকটা লোকসভার তো ইনচার্জ ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা EVM পাল্টাবে, তারা স্ট্রং রুমের চাবি দেবে না, তারা ভোটের সময় শাসককে মদত দেবে, কারণ তাদের চাকরিটা ওখানে বাধা, যেটা আমরা আগে দেখেছি পঞ্চায়েত ভোটে। সুতরাং সেই সুযোগটা না দিয়ে, এটা তো ওদের রুলসের মধ্যে, রুলসের বাইরে তো কিছু না। এতে এত আশঙ্কা পাবার কি আছে? মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে তিনি রিগিং করতে পারবেন না, তিনি ছাপ্পা দিতে পারবেন না। এত বেশি 7 দফা ভোট, এত বেশি CISF সেন্ট্রাল ফোর্স, এবং প্রত্যেকটা জায়গায় আপনার ব্যবস্থা নেওয়া, মাথার উপরে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের বদলি করা, সব মিলিয়ে মিশিয়ে তিনি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন, আর তাই এত কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলেছেন যে EVM ছাড়া এবার বিজেপি জিততে পারবে না, তাই EVM এনেছেন, এবং তারই সঙ্গে আরও বলেছেন যে ED CBI কেন্দ্রের হয়ে কাজ করছে। কি বলবেন? আপনি নিজে রাহুল গান্ধীর কোনো কথার দাম দেন, মূল্য দেন? সত্যি কথা বলুন তো, দেন না। তার কারণ তিনি নিজে এবং মমতা ব্যানার্জি দুজনেই কি বলেন নিজেরা জানেন না, বলার পরে যখন রেকর্ডিংগুলো আসে তখন সেগুলো দেখে তারা নিজেদের বিরত করেন। রাহুল গান্ধী বলেছেন যে ভোটে এই হবে EVM, আরে EVM হবে না তো কি ব্যালট হবে? ব্যালট গনে কত দিনে লাগে? ব্যালট আপনারা দেখেছেন, বাক্স ব্যালট পুকুরে পড়ে থাকে কি না? থাকে তো। সেই বাক্স ব্যালট আবার নতুন সই ছাড়া ব্যালট চলে আসে। এই 2 নম্বরই কাজগুলো ব্যালটে যতটা হয় EVM-এ ততটা করা যায় না। সেই জন্য রাহুল গান্ধীর রাগ।
যাদের মানুষ ভোট দেবে না, যাদের হেরে যাবার চান্স, তাদের এগুলো নিয়ে রাখ। একটা কম্পিউটারাইজড অটো ডিজিটাল মানুষের কন্ট্রোলের বাইরে মেশিনারি সিস্টেমকে তিনি চ্যালেঞ্জ করছেন। উন্নততর বেটার সায়েন্স যে ইভিএমে ভোট, যেটা সারা পৃথিবীতে চালু, তিনি সেটাকে চ্যালেঞ্জ করছেন। তো এই ব্যবস্থাকে আপনি কি বলবেন, এই নেতাগুলোকে আপনি কি বলবেন? প্রথমে ইন্ডি জোট করলো, ইন্ডি অ্যালায়েন্স ফেলিওর হলো, তারপরে এখন পোস্টপোল বলছেন। এখন দেখছেন সব জায়গায় হয়তো ওদের ক্যান্ডিডেট দেওয়ারই অবস্থা নেই, ওদের নানা ধরনের ঘোটালা। প্রথমে ফান্ডিং করছে বাইরে থেকে, প্রথমে ওরা ইলেকটোরাল বন্ড, তারপরে ওরা রাম মন্দির, তারপরে হিন্দু মুসলিম সিএ, সব কিছুতে বিরোধ, কৃষক আন্দোলন, কি বিরোধ করেনি, সব কিছুতেই করেছে। কোনো কিছু কনস্ট্রাকটিভ কোনো ডিসিশন, কোনো আইন, কোনো ব্যবস্থা যদি রাষ্ট্রের উপরে নরেন্দ্র মোদী সরকার নিয়েছে, সে ভালো হোক মন্দ হোক, সবার আগে তাকে বিরোধ করা এবং তার সম্বন্ধে কিছু মিথ্যে অপবাদ দেওয়া, এটা রাহুল গান্ধী এবং তাদের কাজ। এছাড়া তাদের কনস্ট্রাকটিভ কোনো কাজ নেই। আপনি দেখান একটা কনস্ট্রাকটিভ কথাবার্তা তিনি বলেছেন, একটা কথা রাষ্ট্রহিতে, ভারতের ভালোর জন্য, যেখানে আজকে ভারতবর্ষ কম্পিটিশনে সারা দুনিয়াকে ঠেলে দিয়ে এগিয়ে চলেছে, মানুষ এগিয়ে চলেছে। ভারতীয় হিসেবে আমরা প্রত্যেকে যখন গর্ববোধ করতে অনুভব করেছি এবং আমরা যখন বুঝতে শিখেছি যে হ্যাঁ আমরাও করতে পারি, আমরাও পৃথিবীর যে কোনো অংশের যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খালি নেগেটিভিটি কেন? রাহুল গান্ধী একটা পজিটিভ কিছু মানুষের জন্য করুন। তারা তো অনেক কিছু করেছিলেন, A to Z স্ক্যাম, তাদের 2G 3G কোন জি স্ক্যাম হয়নি? দেশকে তারা 70 বছর কোথায় নিয়ে গেছেন? মুখে বলেছেন গরিবী ওটাও, মানুষ খেতে পেত না। আজকে 80 লক্ষ মানুষ, ভুল বললাম, 80 কোটি মানুষ 4 বছর, কোভিড হয়েছে 2020 থেকে, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, কেউ ভাত না খেয়ে পেটে মারা যাচ্ছেন না, আত্মহত্যায় মারা যাচ্ছেন না, কৃষকদের জন্য না খেয়ে মারা যাচ্ছেন না, মানুষের মাথায় ছাদ দিয়েছেন। আপনার প্রায় আমাদের শুধু ভারতবর্ষে প্রায় আপনার কত আবাস যোজনার বাড়ি হলো 11 কোটি, শৌচালয় দিয়েছেন তিনি, প্রত্যেকের বাড়িতে জল দিয়েছেন, প্রত্যেকের জন্য বিদ্যুৎ দিচ্ছেন, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, রেশনিং করছেন, প্রত্যেককে আত্মনির্ভর করছেন। তাদের মানুষকে বলছেন, আপনারা যে কোনো প্রফেশনে যে কোনো মানে মানুষকে বলছেন যে এগিয়ে আসুন, টেকনোলজিক্যালি নিজেরা ট্রেনিং নিন। আমাদের বিশ্বকর্মা যোজনা আছে, ট্রেনিং নিয়ে আপগ্রেড করুন, সরকারের থেকে পয়সা নিন, সে পয়সা নিয়ে আত্মনির্ভর হন। আজকে আমাদের জিডিপি কোথায়? সারা বিশ্বে আমরা নানান জায়গায় আমরা সমস্ত এক্সপোর্ট করছি, আমাদের সায়েন্সটা আমরা সূর্য চন্দ্রে পৌঁছে গেছি। এই জায়গায় দাঁড়িয়ে খালি নেগেটিভিটি, দেশভাগের কথা, ছোট ছোট খালি কি করে দেশকে পিছানো যায়, এটা ঠিক নয়। আপনি যদি ভারতীয় হন, আপনাকে ভারতের উন্নয়নের কথা ভাবতে হবে, ভারতবাসীর ভালোর কথা ভাবতে হবে, তারপরে সব। অনেক ধন্যবাদ অর্চনা মজুমদারকে। আপনারা দেখছেন বাংলাহান, ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলাহান, কলকাতা।